নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে বললেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। ঐক্যমতের ভিত্তিতে হবে নির্বাচনের রোডম্যাপ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের বিচার দাবি হেফাজতে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ করার আহ্বান। রাজধানী বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল। কিছুটা কমেছে কাঁচামরিচ ও সবজির দর। এবং শীতে কাবু উত্তরের জনপদ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নামালো 11.4 ডিগ্রিতে। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, গত 3 নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। বেলা 11:30টার দিকে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি প্রার্থী নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদে তিনি এই কথা বলেন। বদিউল আলম বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে। নির্বাচনের রোডম্যাপটা ঐক্যমতের ভিত্তিতে হবে বলেও জানান তিনি। নতুন নির্বাচন কমিশনের বিষয়ে সংস্কার কমিশনের প্রধান বলেন, এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই, কারণ গতবারের মতো ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হুসাইন। সকালে চট্টগ্রামের লোহাগড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, গুজব থেকে যে কোনো মূল্যে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তি শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ সৌহার্দ্য ও সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা যেন বিনষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে এবং ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। ফুটেজের মাধ্যমে আমাদের চৌকস তদন্ত দল এবং ইন্টেলিজেন্স এজেন্সিস, ল এনফোর্সিং এজেন্সিস তারা কাজ করে যাচ্ছেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুম্মার নামাজের বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান তারা। একই সঙ্গে দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন হেফাজত নেতারা। এ সময় তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে তারা। এ সময় তারা ইসকন নিষিদ্ধের দাবি জানান। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। বাংলাদেশ পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলেও মন্তব্য করেন তিনি। আজ নিজের ফেসবুক পেজের এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। ভয়েস অব আমেরিকা বাংলা জরিপের উদ্ধৃতি দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সম্প্রীতির দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে তা সবাই দেখেছে। উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। আমেরিকায় এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে।
অক্টোবরের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে। অন্যদিকে 15.3% মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং 17.9% মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। 1000 উত্তরদাতার ওপর এই জরিপ চালানো হয়েছে। এই জরিপে সমান সংখ্যক পুরুষ ও নারী অংশগ্রহণ ছিল। এদিকে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বাংলাদেশের সংখ্যালঘুদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। সংখ্যালঘুদের অধিকার রক্ষার ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করেন তিনি। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক হিসাবে লেনদেনের 30 দিন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়াও এই 17 ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে এদের ঋণ আমানত ব্যবসা সহ যাবতীয় তথ্য আগামী 3 দিনের মধ্যে BIFU-তে পাঠাতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ শাখা চিন্ময় কৃষ্ণ দাসের দায় এড়িয়ে গেলেও ইসকনের প্রধান শাখা সংগঠন থেকে বহিষ্কৃত এই পণ্ডিতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম উইনি এই তথ্য জানিয়েছে। রাজধানীর বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি। গত সপ্তাহের তুলনায় একটি সবজির দাম বাড়লেও অধিকাংশ দামই অপরিবর্তিত রয়েছে। তবে কমছে কাঁচামরিচ এবং নতুন আলুর দাম, তবে বাড়ছে সয়াবিন তেল এবং পুরাতন আলুর দাম। বিক্রেতারা বলছেন বাজারে কোনো কিছুই সংকট নেই, তবে দাম বাড়াতে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করেছেন। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাজারে পুরোদমে আসতে শুরু করেছে শীতের সবজি, ফলে কিছু সবজির দাম কমতে শুরু করেছে। তবে এখনও নাগালের বাইরে রয়েছে অনেক পণ্য। পাকিস্তান থেকে পেঁয়াজ আসছিল, এই জন্য একটু কমাই দিয়েছিল, এখন মাল আসা অফ রাখছে, এই জন্য আবার বাড়াই দিয়েছে। সবজির বাজার কিছুটা কমে আছে। ফুলকপি, লাউ, পাতাকপি এগুলা 50 হইতে 60 এর ভিতরে আছে। আর আপনার টমেটোর কেজি দাম কমে নাই, টমেটো 160 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, এগুলো আপনার দাম কমে নাই। তবে বাড়তে শুরু করেছে আলু পেঁয়াজের দাম। কৃত্রিম সংকট তৈরি হয়েছে সয়াবিন তেলের বাজারেও। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ডিমের দাম কমলেও বাকি 6 পণ্যের দাম কমেনি আশানুরূপভাবে। আগে মনে করেন একটা গ্যালেনে প্রায় 20 থেকে 25 টাকা লাভ দিচ্ছে, এখন মাত্র 60 টাকা লাভ দেয় 1 গ্যালেন তেলে 5 লিটার। তো আমরা তেল চাইতেছি, তেল দিতেছে না। আর খোলা তেলের দাম বাড়ার কারণে বোতলজাত একটু বন্ধ। 100% সিন্ডিকেট। আমাদের দেশে যে 5 তারিখের পর থেকে প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ী যার যার মতো করে সিন্ডিকেট করে ব্যবসা করতেছে। যেমন তেল, আপনি এখন আমাকে 5 লাখ টাকা দেন, আমি আপনাকে 5 লাখ টাকা তেল আপনার দোকানে পৌঁছাই দিব। বলবে কি আমি দিচ্ছি, কইও না, স্লিপ দিবে না। ওদের প্রত্যেকটা গোডাউনে প্রচুর পরিমাণ তেলের কোনো অভাব নাই। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মাছের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমশীতল বাতাসের সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। একই সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। ভোর 6টা জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠান্ডার কারণে বেড়েছে শীতজনিত নানা রোগ ব্যাধি। পঞ্চগড় থেকে মোহাম্মদ কামাল উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। তীব্র শীত আর কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনে সূর্যের দেখা মিললেও তাতে মিলছে না কাঙ্ক্ষিত উত্তাপ। ফলে বিকেল গড়াতেই কমতে থাকে তাপমাত্রা। সেই সঙ্গে হিমেল বাতাসে যুবথুবু জনজীবন। খুব ঠান্ডা, বরবার মতন আওয়াজ যায় না। বাজারত আসো পড়িয়া, কমল একটা দেন দয়া করিয়া। এই জায়গায় চিতই পিঠা অনেক ভালো, আমি খাচ্ছি আর
আবার ভাপাবে ডাকছে তো বেটা বাড়ির জন্য নিয়ে যাব। এদিকে শীত বাড়ায় শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে সর্দি, কাশি, হাঁপানি ও নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগ ব্যাধিতে। বিপাকে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষও। মাস থেকে ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে আমরা ভাড়ায় কাজ করতে যাই, কাজ না করলে তো আমাদের হয় না। বৃহস্পতিবার জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের পরিবেশে বান্ধবী ই-ভেহিকেল আমদানির সরবরাহ বাড়ানোর আহ্বান জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ সিটির প্রিমিয়াম কার শো অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় রূপায়ণ গ্রুপের অর্জিত সুনাম ধরে রাখার আহ্বান জানান মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। যেখানে দেশের আবাসন প্রকল্পগুলোতে জায়গা সংকটের কারণে যত্রতত্র গাড়ি পার্কিং করার কথাই ভাবা যায় না, সেখানে রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠান রূপায়ণ সিটিতে মা এন্টারপ্রাইজ আয়োজন করেছে বেশ কয়েকটি কোম্পানির গাড়ির প্রদর্শনীর। রূপায়ণ গ্রুপ আবাসনে গতানুগতিক ভাবনার যে পরিবর্তনের ছোঁয়া লাগিয়েছে সেটি জিয়ে রাখতেই এই আয়োজন বলে জানান গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। সে কারণেই এই প্রকল্পে মা এন্টারপ্রাইজ গাড়ির প্রদর্শনী করেছে বলে জানান প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মুহতাসিমার রাফিদ। মানুষ কিন্তু চায় নিজের লাইফস্টাইলটাকে ফুলফিল করতে, সেই ফুলফিলনেসের জন্য বা কমপ্লিটনেসের জন্যই আমরা এই ধরনের সাস্টেইনেবল ব্র্যান্ডগুলোকে, এটা শুধু গাড়ি না, ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন রকম লাইফস্টাইল রিলেটেড সাস্টেইনেবল বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং মানুষের জন্য অ্যাফোর্ডেবল সেই বিষয়গুলোকে প্রমোট করে যাব। We hope that together we can collaborate for this community and also outside this community, and we are also bringing the electric vehicles and hopefully our people will love them and they will make transportation very affordable. এর আগে রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা প্রাঙ্গণে 3 দিনব্যাপী রূপায়ণ সিটি প্রিমিয়ার কার শো আয়োজনের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মাহির আলী খান রাতুল এবং মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। এ সময় স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রূপায়ণ গ্রুপ যেমন বিশ্বের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক আবাসন নির্মাণ করে যাচ্ছে, তেমনি মা এন্টারপ্রাইজকেও পরিবেশবান্ধব বিভিন্ন গাড়ি নিয়ে কাজ করায় তাদেরকে সাধুবাদ জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ গ্রুপ আবাসন খাতে একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরে রূপায়ণ গ্রুপের বেশ অবদান রয়েছে আবাসন খাতটাকে পরিবর্তন করার ক্ষেত্রে। তো আমরা আশা করি যে বেইকের সাথে আমরা যে এমইউটা সম্পন্ন করছি সেখানে বেইক এবং রূপায়ণ শুধু বিক্রয় নয়, আবাসন খাতে এবং অটোমোবাইলের সমন্বয়ের মাধ্যমে নতুন কি সার্ভিসেস নিয়ে আসা যায়, যেটা নাকি প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং সার্ভিসেস রিলেটেড ইনোভেশন, এই বিষয়গুলো নিয়েও আমরা জয়েন্টলি যেন কাজ করতে পারি, সেটা আমাদের একটি উদ্দেশ্য থাকবে। বিগত বছরগুলোতে রূপায়ণ গ্রুপের অর্জিত সুনাম যাতে আগামীতেও ধরে রাখতে পারে সেই আহ্বান জানান মা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন খান। ঠিক আপনাদের ক্ষেত্রেও আপনাদের যে ব্যবসা, এটা তো ব্যবসা, আমরা ব্যবসা করতে বসছি, এই রিপুটেশনটাকে আপনাদেরকেও কিন্তু ধরে রাখতে হবে। কাজেই এই সার্ভিস বিজনেসটা কিন্তু রিপুটেশন সার্ভিসের উপর। আমি যদি ভালো সার্ভিস দিই, আমি ভালো কাস্টমার পাবো, মানুষের দোয়াও পাবো। কিন্তু অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এই ধরনের গাড়ি আমদানির আহ্বান জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত সেলিম। এসব বিষয় প্রাধান্য দিয়েই মা এন্টারপ্রাইজ গাড়ি আমদানি করে বলে জানান প্রতিষ্ঠানের উপদেষ্টা সানোয়ার উদ্দিন। The discharge from the automobiles, particularly the CFC, the carbon fluorocarbon, is causing this damage and this global warming. I think what I heard little about from the officials of the MA Enterprise that they will be assembling and promoting the electrical vehicles. This is what is good for not only for the country, for the entire world. I wish this show a success. With your kind blessing and with the prayers of Almighty Allah, we will be able to fulfill all the criteria. And we are also bringing the new vehicles like JMEV, and we have also an automobile, that means an electric vehicle assembling plant in the high-tech park in Gazipur, that means in Kapashia.
রূপায়ণ সিটি সর্বদা তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ জীবনমান নিশ্চিতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে নানান আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। এ সময় রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পিজে উল্লাহ অতিথিদের প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার শরীফুল নিহত হয়েছে। মধ্যরাতে সোনারাঙ্গা বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহন শ্রমিকরা। সোনারাঙ্গা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরীফুল ঘুমিয়েছিল। মশার কয়েল থেকে রাত 2টার দিকে বাসে আগুন ধরে যায়। এতে বাসটি পুড়ে যায়। এছাড়া আগুনে পুড়ে বাসের মধ্যে থাকা হেলপার শরীফুল নিহত হন। রাজধানীর মিরপুরে পল্লবীর আলবদির টেকের অন্যতম রূপকার SM গোলাম মর্তুজা নিজ উদ্যোগে করেছেন এলাকার ভিন্ন উন্নয়ন, বদলে দিয়েছেন স্থানীয়দের জীবনযাত্রার মান। কিন্তু একটি কুচক্রী মহলের কারণে বিগত সরকারি আমলে হয়েছে বারবার নির্যাতিত। এরপরও থেমে নেই এই সমাজসেবকের কার্যক্রম। শাহরিয়ার মাসুমের রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিতা হক। রাজধানীর বুকেই মিরপুরের পল্লবী থানার আলবদির টেক। এক সময়ে ডোবা আর দুর্গন্ধময় পানির এই এলাকা এখন বদলে গেছে ভিন্ন রঙে। আর এর পেছনে বিশেষ অবদান রেখেছেন স্থানীয়দের কাছে আলবদির টেকের অন্যতম রূপকার SM গোলাম মর্তুজা। নিজ উদ্যোগে মসজিদ, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ এই এলাকার চেহারা বদলে দিয়েছেন তিনি। SM গোলাম মর্তুজা আমাদের এলাকার স্থানীয় একজন সামাজিক লোক, আর আমরা তারে চিনি এলাকার উন্নয়নের রূপকার। আজকে আমরা যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা ছিল না। এখানে ছিল নোংরা গর্ত এবং এটা একটা জলাশয় ছিল। বিশেষ করে এলাকায় সমাজ সেবামূলক কর্মকাণ্ড এটা মর্তুজার মাধ্যমে হয়ে থাকে। এবং আমাদের এলাকায় আগে অনেক নেশাদ্রব্যগুলা ছিল এবং যুবকেরা বিভিন্ন নেশার ভিতরে তারা লিপ্ত ছিল। পাশাপাশি উনি স্কুলের মাঠ দেওয়াতে এখন যুবকেরা এই মাঠে খেলাধুলা করে, তারা বাজে নেশা থেকেও তারা ফিরে এসেছে। রাস্তা তো এলাকা উন্নয়নের জন্য করছে, জনসাধারণের উন্নয়নের জন্য করছে, তার নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য না। অতএব কারণে হয়তো কিছু লোক তারা করতে পারে, কিন্তু আমাদের চোখে সে এলাকার উন্নয়নের কাজ করে অনেক ভালো। তবে তার জন্য এই কাজগুলো সহজ ছিল না। পরিবারের সদস্যরা বিএনপি পন্থী হওয়ার কারণে বিগত সরকারের আমলে বারবার হয়েছেন নির্যাতিত, মিথ্যা মামলায় খেটেছেন জেলও। তবুও থেমে নেই এই সমাজসেবীর কার্যক্রম। কুচক্রী একটা মহল আছে, তারা বিগত দিন আজ থেকে প্রায় অনেকদিন যাবত তারা আমার পিছনে, তারা আমার এই ব্যবসায়িক সফলতা দেখা তারা আমাদের কাজের এলাকার সাধারণ যারা জনগণ, সাধারণ যারা মানুষ, আমাদের যারা এলাকার স্থানীয় জনগণ আছে বা যারা আমাদের যারা বৈরুতিকা যারা এই যে ফ্ল্যাট আবাসিক সংকলন জন্য যারা কাজ করতেছে, তাদের সাথে তারা আমার 90% লোক এখনও আমার পক্ষে, তারা আমার যে কোনো ডাকে তারা আমার সাড়া দেয়, আমার কাছে দৌড়ে আসে, বিপদে আপদে তারা আমার কাছে আসলে এইগুলো তাদের কাছে ভালো মনে হয় না। বিভিন্ন সময় তাকে নিয়ে মিথ্যাচার করা হলেও তিনি ছিলেন রাজনীতিমুক্ত একজন ব্যক্তি। ক্যামেরার সামনে এ বিষয়ে কথা না বললেও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্তে কুচক্রী মহলের মিথ্যাচারের প্রমাণ মিলেছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। রাজধানীর রমনা থানা বিএনপির উদ্যোগে ঢাকার অবৈধ ফুটপাত দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও গণমিছিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেলি রোড এই গণমিছিল হয়। এই সময় উপস্থিত ছিলেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন এবং 19 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালেব রুবেল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ অনেকে। এ সময় বক্তারা অবৈধ ফুটপাত দখলদারের উচ্ছেদে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এবার আমাদের কৃষি। নরসিংদী বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। পাইকারি বাজারে সবজির দাম কমায় প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। নরসিংদী থেকে সাজিদুল হক প্রান্তর পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন আরভি ইসলাম হিমু।
দেশের অন্যতম বড় সবজি উৎপাদনের এলাকা নরসিংদী। জেলার শিবপুর, বেলাব, মনোহরদী ও রায়পুরা উপজেলায় চাষ হয় বেগুন, করলা, বরবটি, পেঁপে, মূলা, বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন শীতকালীন সবজি। উৎপাদিত সবজি ঢাকা সিলেট মহাসড়কের পাশঘেরা বেলাব উপজেলার বারৈচা ও নারায়ণপুর, রায়পুর উপজেলার বিভিন্ন গ্রামে পাইকারি বাজারে বিক্রি করে থাকেন কৃষকরা। লুইবা কিনছি 60 টাকা, সাদারা কিনছি 50 টাকা, তারপরে উশি 140 টাকা কেজি, 145 টাকা কেজি। আমরা যে কিনু সদাই কিনতাম যাই, আমরা আরো টার্গেট দেওয়া যায় যে তোমরা ওখানে 10 টাকা নিছ, বিকালে 12 টাকা লই আইও, তাহলে আমরা কোন জায়গা যাই? তো আলুর বাজারটা একটু বেশি, গত সপ্তাহে আমরা 53 টাকা বিক্রি করছি, আজকে 55 টাকা বিক্রি করতেছি। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম, ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। গত সপ্তাহে আপনার কাঁচামরিচের বাজার ছিল 1500 টাকা পাল্লা, আর বর্তমানে চলতেছে হলো আপনার 700 টাকা পাল্লা। মোটামুটি সব সবজির বাজারই কম। মরিচের বাজার প্রায় 70-80 টাকা কমছে। এবার প্রত্যেক মালের দাম কমছে বর্তমান বাজারে। কৃষি বিভাগ জানিয়েছে আবহাওয়ার কারণে শুরুতে কিছুটা প্রতিকূলতা দেখা দিলেও তা কাটিয়ে উঠেছে কৃষকরা। শাকসবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়াতে আমাদের শাকসবজির উপরে কিছু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে আমাদের যে অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য পরিমাণ, সেই জন্য আগামী রবি মৌসুমে আমাদের কিছু পুনর্বাসনের আওতায় আসছে। নরসিংদীতে এবার প্রায় 10,000 হেক্টর জমিতে শীতের সবজির আবাদ হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নির্বাচন ব্যবস্থায় সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে হবে বললেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। ঐক্যমতের ভিত্তিতে হবে নির্বাচনের রোডম্যাপ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের বিচার দাবি, হেফাজতের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ার আহ্বান। রাজধানী বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, কিছুটা কমেছে কাঁচামরিচ ও সবজির দর। এবং শীতে কাবু উত্তরের জনপদ পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো 11.4 ডিগ্রিতে। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।